আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক, গত দুদিন ধরে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এবং কিছু কিছু বড় গণমাধ্যমের মধ্যে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখল করার কথা। এ বিষয়ে প্রথমেই শুরু করছি। আমরা জানি 5ই আগস্টের পর সেনাবাহিনীর প্রধান বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে ওনার কিছু বক্তব্য দিয়েছেন। আমরা সেই বক্তব্য থেকেই শুরু করছি। এটা বর্তমানে সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের ক্ষমতা দখলটা একটা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সামাজিক গণমাধ্যমের মাধ্যমে যখন বিষয়টা চাউর হয়েছে, এটা একটা মানুষের চিন্তার বিষয় হয়ে গেছে। তো তারই সূত্র ধরে আমি বলছি যে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যগুলো গণমাধ্যমের সামনে দিয়েছেন, তিনি স্পষ্ট বাক্যে বলেছেন যে ওনার কোনো উচ্চাভিলাষী নেই, উনি কোনো উচ্চ আকাঙ্ক্ষা ওনার মধ্যে নেই। তিনি চান দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় গিয়ে ছুটি করা। আমার মনে হয় বিশ্বের যতগুলো দেশে বাংলাদেশের অবস্থান, তাদের সবার কাছে, সবার কানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কথাটা ঠিক মতোই পৌঁছে। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের অন্যান্য সেনাবাহিনীর চাইতে অনেক অনেক গুণসম্পন্ন এবং অনেক অনেক ধৈর্যশীল এবং অনেক অনেক সংযম প্রদর্শনে যারা বিশ্বের অনেক অনেক দেশের সেনাবাহিনীর চাইতে অনেক ঊর্ধ্বে। আপনারা জানেন যে জাতিসংঘের বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত আছে। যদি বাংলাদেশ সেনাবাহিনীর ধরনের যোগ্যতা বা গুণ না থাকতো, তাহলে অন্তত জাতিসংঘের মতো জায়গায় গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সুনাম যে আমরা শুনি, এই সুনামগুলো বিশ্বে থাকতো না। এবার আসি কেন এই কথাটা আসলে উঠেছে, যে সেটা দর্শক আপনারাই ভালো জানেন, আমার ওদিকে আমি যাব না। আপনারা জানেন যে বাংলাদেশে ধরলাম আমরা বাংলাদেশে হয়তো সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখল হওয়ার কথা বা হতে পারে, বা এই ধরনের ধরে নিলাম আর কি। যদি এটা সত্য নয়, বা আমার ধারণা এটা সত্য নয়, শুধুমাত্র একটি রাষ্ট্র বা যে রাষ্ট্রের আমি নাম হয়তো বলবো না, যে কোনো একটা রাষ্ট্রের হয়তো প্ররোচনায় বাংলাদেশ সেনাবাহিনী এটা যদিও করে, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বড় যে রাষ্ট্রগুলি আছে, যারা ক্ষমতাধর, যারা সারা পৃথিবীর চালায়, ওই সমস্ত রাষ্ট্রগুলি কেউ বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমানে ক্ষমতা গ্রহণ করা এটা সমর্থন দিবে না। যদি এরকমই কিছু হতো, তাহলে সেনাবাহিনী ইচ্ছে করলে আরও আগে ক্ষমতা নিতে পারত। তো সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে শুধু শুধু দোষারোপ করা এটা ঠিক হবে না। তো সেনাবাহিনীর মধ্যে বর্তমানে আমি মনে করি যথেষ্ট শৃঙ্খলা বিরাজমান। আমরা আমাদের দেশটা একটা স্থিতিশীল পর্যায়ের দিকে আছি বলে আমাদের মনে হচ্ছে। এই স্থিতিশীল পর্যায়কে নাশাত করার জন্য, স্থিতিশীল পর্যায় থেকে দেশটাকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য তো কোনো মহল এ ধরনের একটা সংবাদ বা এ ধরনের কোনো বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিতে পারে। আপনারা দেখেছেন এর আগেও অনেকবার এটা উঠে এসেছে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন একটা রাষ্ট্র থেকে। তো আবারও হয়তো বা সেই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই চক্রান্তকারীরা হয়তো আমাদের দেশের বিভিন্ন গণমাধ্যমের মধ্যে দিয়ে এই চক্রান্তটা আবার শুরু করেছে। তো সে বিষয়ে আমি আপনাদের মতামত চাইব। দর্শক, আপনারাই মতামত দিবেন, আপনাদের কথা আপনারা বলবেন, আমরা আপনাদের কথা নিব এবং আপনাদের মতামতের ভিত্তি করে আমাদের পরবর্তী সেশন আমরা তৈরি করব। এবার দ্বিতীয় প্রসঙ্গে আমি যাচ্ছি, সেটা হলো ভারত সরকার যে সমস্ত নাগরিকরা ভারতের বৈধ নাগরিক নয়, তাদের বিষয়ে একটা কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী আগস্ট মাসের মধ্যেই অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, যারা ভারতের নাগরিক নয় তারা যেন দ্রুত ভারত ত্যাগ করে। এটা আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের অনেকটা গণমাধ্যমে, বিশেষ করে কয়েকটা বড় গণমাধ্যমে আপনারা এটা দেখেছেন এই সংবাদটা। তো বর্তমানে বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা ভারতে আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ যারা ভারতে আছেন, তাদের জন্য একটা মহা সংকট আসছে সামনে।
এরই মধ্যে আমরা শুনতে পারছি এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা যারা ভারতে অলরেডি এখন অবস্থান করছেন, তাদের অনেকগুলি বিশ্বের বিভিন্ন দেশেই তারা পাড়ি জমাচ্ছেন। প্রায় 40-50টা দেশের জন্য তারা ট্রাই করছেন, এটা আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি। কিন্তু যারা হয়তো বা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ সুবিধা নেই, তাদের অবস্থা কী হবে সেটাই হচ্ছে, হয়তো তারা খুব টেনশনে আছেন। পুনরায় যাদের রাজনৈতিক সমস্যা আছে, তারা বাংলাদেশে ফিরে আসাটা হচ্ছে তাদের সবচেয়ে বড় হয়তো বিপদ বলে তারা ধারণা করছেন। তো এই অবস্থায় রাজনৈতিক অঙ্গনে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং ভারতে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের জন্য একটা মহাচিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো পরবর্তী ধাপে আসলে ব্যবস্থা ভারত কী নেয় সেটা আমরা চোখ রাখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোর্সের মাধ্যমে। তো যদি পদক্ষেপ ভারত ওনাদের জন্য কী নেয় সে বিষয়ে আমরা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনারাও জানবেন। আশা করছি এ পর্যন্ত ভারত হয়তো এই বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ নেবেই। এর কারণ হচ্ছে বৈশ্বিক যে অবস্থা, পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় ভারত এই ধরনের পদক্ষেপ নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এটা নিতে পারে বলে আমরা ধারণা করছি। প্রিয় দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলি। সম্প্রতি জুলাই আগস্টে একজন বিপ্লবী নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরে বাংলাদেশের এখন আহমর জনসাধারণের সন্দেহ উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের দিকে। হাসান আবদুল্লাহ কথাটা এমনভাবে বলেছেন, সম্প্রতি হাসনাত আবদুল্লাহের কাছে জুলাই আগস্ট বিপ্লবের একজন শহীদের স্ত্রী গিয়ে একটা অভিযোগ দিয়েছেন। তিনি বলেছেন যে ওনার স্বামী কবরে, কিন্তু ওনার স্বামীর খুনিরা এখনও ওনার বাড়ির দরজা দিয়ে রীতিমতো চলাফেরা করছে, যেটা ওনার কাছে আতঙ্কিত বলে মনে হচ্ছে। তো হাসান আবদুল্লাহ এই ধরনের একটা ঘটনার উদাহরণ দিয়ে বাংলাদেশে এই ধরনের আরও চলমান হাজারো ঘটনার একটা ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছেন এটা ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, এবং সেটা আসিফ নজরুল স্যারের ব্যর্থতা। কেন এই খুনিদের সঠিক বিচার হচ্ছে না, তারা কিভাবে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায়, বা ওই বিচারক কারা যারা তাদেরকে এই সুবিধাগুলো দিয়ে দেয়। বিশেষ করে আসিফ নজরুল স্যার থাকাকালীন সময়ে কিভাবে এই ঘটনাগুলি ঘটে, এদিকেই মোটামুটি ইঙ্গিত করেছেন তিনি। ইতিমধ্যে আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বিভিন্ন মধ্যে বলেছেন যে ওনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, বা ওনাকে বিশেষ করে ওনার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো উনি বললেন যে যেভাবেই হোক, হাসান আবদুল্লাহ বলেছেন যে আপনাকে যদি কেউ এ ধরনের কোনো বিপদে ফেলে থাকে, বা আপনাদের নামে যদি কোনো প্রপাগান্ডা করে থাকে, অথবা আপনারকে যদি কেউ চাপে ফেলে বা যে কোনোভাবে কোনো বাধ্য করে যদি এইসব সুযোগগুলি যদি কেউ গ্রহণ করে, তাহলে সেটা জাতির সামনে আপনি প্রকাশ করুন। অবশ্যই জাতি আসিফ নজরুলের পক্ষ থেকে বক্তব্য আশা করে। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আপনারাও বক্তব্য আশা করেন, আপনাদের কোনো বক্তব্য আশা করেন নাকি করেন না সে বিষয়ে আপনারা মন্তব্য দিতে পারেন। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সালামাতুল্লাহি ওয়া বারাকাতুহু।